গুড মর্নিং সকলকে। সকলে কেমন আছো? আশা করব ভালো আছো। আমার চ্যানেল রিয়াজ ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে ঘড়িতে প্রায় 9:30। আমি এখনই তোমাদের সঙ্গে গুড মর্নিং কেন বললাম, কারণ এখন থেকে ব্লগটা তো স্টার্ট করলাম, তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে গুড মর্নিং বলে শুরু করি। তো আমি ঘুম থেকে উঠে গেছি, ফ্রেশও হয়ে গেছি, কাজকর্ম করে ফেলেছি। ওরে বাপরে বাপ, এই ছাদে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, এত রোদ। শীতকালে এই রোদটাই আবার কত আরাম লাগতো। এই যে মা আবার থালাতে করে জিরেও দিয়ে দিয়েছে। তো এখন আমি একটু ঘরে যাব, আর মা কি আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে সেটা একটু দেখবো। চাটা না খেলে তো আমার সকালে মানে ঘুমটাই ভাঙতে চায় না, মানে চায়ের গন্ধে মনে হয় ঘুম ভাঙে। আর ওই যে মা কি করছে একটু দেখে নি। আচ্ছা, পনিরের তরকারি করছে, দিচ্ছে সকালে ব্রেকফাস্টে। আর এদিকে চাটা প্রায় হয়েই গেছে। তো ব্রেকফাস্টে আছে আমার, কালকে মা রান্না করেছিল পনিরের তরকারি। তো পনিরের তরকারি, দুটো রুটি আর এই চা, এটা দিয়ে আমি ব্রেকফাস্ট করব। আমি মিলিয়ে মিশিয়ে খাই, কোনো দিন রুটিও খাই সকালবেলা, কোনো দিন ভাত খাই। এটা হচ্ছে মায়ের কাছে আসলে, কিন্তু শ্বশুরবাড়ি থাকলে চিড়ের পোলাও, উপমা, সুজির উপমা এগুলোই খাওয়া হয়। তো যাই হোক, এখন ঝটপট করে মানে ব্রেকফাস্টটা সেরে নেবো। আজকে প্রচুর কাজ আছে। মাকে বলেছিলাম এঁচোড় আনতে, তো আজকে সেই এঁচোড়টা আমি রান্না করব, মা গুছিয়ে দেবে আমাকে। এঁচোড়টাকে আমি অল্প হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে নেব, আর তার মধ্যে আলু যেগুলো দেব সেগুলো আমি হালকা করে সেদ্ধ করে নেব। আর এঁচোড়টা একদমই কচি, তো বেশি সেদ্ধ করতে হবে না, শুধু লবণ আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে আমি নেব। তো দেখো সেদ্ধ করে নিয়েছি, আর এগুলো সমস্ত কিছু আমি আলাদা আলাদা করে নিয়েছি। আর এই আলুটাকে ভাপানোর পরেও আমি একটু কড়া করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এঁচোড়ের মধ্যে যেগুলো শক্ত পার্ট সেগুলো তো তোমাদের দেখিয়েই দিলাম, আমি আলাদা করে নিয়েছি, কারণ ওগুলোকেও আমি হালকা করে একটু ভেজে নিতে চাই। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, মা এগুলো তুলে নিচ্ছে এবার আলাদা করে। একটু একটু করে লাল লাল করে ভেজেছি। আর ওই তেলের মধ্যে এই যে এঁচোড়ের এই পার্টগুলো আমি ভেজে নেব, আর ওই বাদবাকিগুলো খোসার মতন যেগুলো সেগুলো আর ভাজবো না। তো দেখো এগুলো হালকা করে ভেজে নেব আমি। আর সত্যি কথা বলতে এঁচোড় যদি ভালো করে রান্না করা যায় না, মাংসকেও হার মানাবে। গোটা গরম মশলা আছে, আর এখানে একটা বাটা মশলা আছে, আর পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি আমি। আর এই হচ্ছে, এরকমভাবেই আমি রান্না করব। তো এঁচোড়গুলো ভেজে তুলে নিয়েছিলাম, আর সেই সর্ষের তেলে আর একটু তেল দিয়ে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর একটু জিরেও ফোড়ন দিতে হবে এর মধ্যে, তাহলে স্বাদটা একটু ভালো আসবে। তো দেখো এই জিরে খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম। আর এরপরে আমি এটা মধ্যে একটু কি করব, একটু নাড়াচাড়া করে নেব, যাতে ভালো করে মানে গরম হয়ে যায়, মানে ওটাকে একটু ভালো করে পোড়া পোড়া করে নেব ফোড়নটা দিয়ে। তারপরে এখানে পেঁয়াজ কুচি আছে, এটা ভালো করে এবার লাল লাল করে ভেজে নিতে হবে আমাকে। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, আর এর মধ্যে না আমি একটু লবণ অ্যাড করে ভাজছি, তাহলে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে আর পেঁয়াজগুলো সফট হয়ে যাবে। এর মধ্যে যে বাটা মশলাটা আছে, এর বাটা মশলাটার মধ্যে আছে রসুন, অল্প একটু জিরের গুঁড়ো, আদা, আর কাঁচা লঙ্কা, বা কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা পাকা লঙ্কাগুলো বা লাল লঙ্কা বা শুকনো লঙ্কা, এটাকে বেটে আমি একটু হলুদ দিয়ে আমি বেটে নিয়েছি। আর এই যে এর মধ্যে মশলাটা কিছুক্ষণ কষে 1 থেকে 2 মিনিট কষে তেল অল্প ছেড়ে আসলেই আমি এই যে খোসার মতন যেই এঁচোড়গুলো আছে সেগুলো দিয়ে আরেকটু কষাবো ভালো করে। আর মশলাটা কিন্তু 2 থেকে 3 মিনিটই আমি কষাবো মিডিয়াম ফ্লেমে। তারপরে এটাকে দিয়ে মশলাটাকে দিয়ে ভালো করে আরও 1 থেকে 2 মিনিট মানে মিডিয়াম ফ্লেমেই আমি রান্নাটা করছি, ভালো করে কষে নিচ্ছি আমি এখানে। ভালো করে কষানো হয়ে গেলে 2-3 মিনিট পরে আমি আর আলুগুলো, ভেজে রাখা আলুগুলো আর ভেজে রাখা এঁচোড়গুলো এর মধ্যে দিয়ে দেবো। বেশি ঝোল করব না, একটু গামাখা গামাখা করব। আর অল্প ঝোল, মানে অল্প ঝোলও মানে গ্রেভিটাও থাকবে, আর বেশি মানে পাতলা ঝোল করব না। তো যাই হোক, আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরকমভাবে জল না দিয়েও যদি অনেকক্ষণ ধরে বেশ 15 মিনিট ধরে কষানো যায়, সেটাও কিন্তু রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে। এরকমভাবে করে দেখবে। আমি কিন্তু আজকে চিংড়ি ছাড়াই এঁচোড় করছি।
আর চিংড়ি দিয়ে একবার এঁচোড়, সেটাকেও আলাদা করে রেসিপি করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর সত্যি কথা বলতে সবজি, এরকম ধরনের সবজি আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর নতুন এঁচোড় সেগুলো কিন্তু মানে খেতে আরও সুন্দর হয়। কষানো হয়ে গেছিলো আর তারপরে জল দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম ওই 7 থেকে 8 মিনিট মতন। আর এই দেখো একদম গলে তো গেছেই, কারণ ভাজা হয়েছে তারপরে কষানো হয়েছে জল দিয়ে, মানে ভালো করে ঢেকে রেখেছিলাম আরও 7-8 মিনিট। একদম দেখো পরিমাণ মতন জল রয়েছে, এটা আর একটু টেনেও যাবে রেখে দিলে, তার জন্য আমি একটু এরকমই মানে কষা কষা করতে চেয়েছি। আর এক সাইডে ভাত হয়ে গেছে। মোটামুটি আজকের রান্না আমার মানে কমপ্লিট হয়ে গেছে। আর এখানে রয়েছে কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য কুমড়ো ফুল আর আমাদের গাছের বক ফুল। এই দুটো জিনিসই খেতে আমার দারুণ লাগে, দারুণ। তোমাদের কেমন লাগে জানিও কমেন্টসে। আর এই যে বাইরে দেখেছো কেমন রোদ, তো ভাবলাম রান্নাবান্না হয়ে গেছে, এখন একটুখানি মানে একটু শরবত মতন খাওয়া যাক। তো এই গাছটা আছে, এই গাছটার নাম তো আমি জানি না, বাবা লাগিয়েছিল। খানিকটা পুদিনা পাতা তুলসী পাতার একসঙ্গে যেরকম গন্ধ হয়, এই পাতা থেকে ওরকমই গন্ধ হয়। এটা না ঠান্ডার জন্য ভীষণ ভালো। ঠান্ডার জন্য বলতে যাদের মাইগ্রেনের প্রবলেম আছে বা ঠান্ডা লাগার সমস্যা আছে, এই পাতা তারা খেলে বা গন্ধটা শুকলে পরে একদম কমে যায়। তো আমি শরবত বানানোর জন্য এখান থেকে দুটো পাতা, আমি 2-4টে পাতা নিয়ে যাবো আর ভালো করে ধুয়ে নেব। আর গরমকালে জল তেষ্টা তো পাবেই, আর এরকমভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে শরবত বানালে বেশ ভালো লাগে। তো আমি হাতে করে তুলে নিয়েছি, নিয়ে এটা এখন রান্নাঘরে যাব। আর কি কি লাগবে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ারও করবো এরকম করে। আর যদি তোমরা এই পাতাটা পেয়ে থাকো তাহলেও হবে, নাহলে বাজার থেকে পুদিনা পাতা কিনে আনতে পারো, সেটাতেও হবে। তো আমার কাছে এটা ছিল বলেই আমি তোমাদের সঙ্গে এটা দেখালাম। তো এটা আমি এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তো এখানে আমি মিছরির জল নিয়ে নিয়েছি। মিছরির জল শরীরের পক্ষে খুবই ভালো। আর এই যে পাতাগুলোকে জাস্ট আমি এরকম করে একটুখানি মানে কেটেও নিতে পারো তোমরা, একটুখানি মুড়িয়েও নিতে পারো। তো আমি এইভাবে এটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার এর মধ্যে একটু ঠান্ডা জল, একটু আইস কিউব আমি এর মধ্যে অ্যাড করব। তো এর মধ্যে আমি একটু ঠান্ডা জল অ্যাড করব, বেশি না অল্প করে। আর এখানে আইস কিউব আছে, এটাও দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে আমি একটু লেবু অ্যাড করেছি। আর এই যে তৈরি হয়ে গেছে রিফ্রেশমেন্ট ওয়াটার বা যাই বলো শরবত তোমরা। তো এটা আমি খেয়ে নেবো, আর এরপরে আরও একটু কাজ আছে, সেটা করতেও নেমে পড়বো। এইদিকে এই আলমারি ছিল রান্নাঘরের বড় একটা, তো সেটাকে ভাবলাম আজকে গোছাবো, জানি না কতদূর করতে পারবো। এই একটা পোর্শন করতে পেরেছি, আর এইগুলো এই দুটো র্যাক এখনও বাকি আছে, দুটো তাক। আর এই যে সমস্ত কিছু নামানো হয়েছে, আমি জানি না কতদূর করতে পারবো। জাস্ট এইটুকুই পোর্শনই আমি করতে পেরেছি, তাও ওপরের র্যাকটা, নিচের র্যাকও করতে পারিনি। আর ওপরের যে তাকটা আছে দেখতে পাচ্ছি এখানে পুরো মেসি হয়ে রয়েছে, এটাকে আমি কালকে করব। তো 1 থেকে 1.5 ঘন্টা কাজ করার পরে এই যে আমি গোছাতে পেরেছি, জানি না কেমনভাবে কী করে গোছালাম, বেশ কষ্ট হয়েছে। তো এইগুলো সব এই যে মানে তাকের যে মাঝখানের তাকটা পুরো গোছানো হয়ে গেছে। আর এটার মধ্যে আমাদের আলমারির মধ্যে সমস্ত কাচের বাসন, প্লাস্টিকের বাসন সমস্ত কিছু এভাবে গুছিয়ে রাখা হয়। কাচের থেকে শুরু করে সুন্দর করে গোছানোর চেষ্টা করেছি। তোমরা জানিও কেমন করে মানে তোমরা গোছাও বাড়িতে। বাড়ি আজকে পুরো হাঁপিয়ে গেছে, আজকে প্রচুর কাজ করে নিয়েছি, এখন একটু বসে নেব, ঘেমে গেছি তো। আর এখন যদি সঙ্গে সঙ্গে স্নান করতে যাই শরীরটা খারাপ করবে, ঠান্ডাও লাগবে। তো আমি ভাবলাম একটু বসে নিই, তারপর একটু মাথায় শ্যাম্পু করব, তার আগে একটু তেলও দেবো। চুলগুলো না অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে। তো ভাবলাম ভিডিওটা তো শেষ করতে হবে, তোমাদেরকে তো একটু বাই বলতে হবে। তো আজকের জন্য আমি এখানে ভিডিওটা শেষ করছি। পাশে থেকো, সঙ্গে থেকো। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক করতে, কমেন্টস করতে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলো না। আজকের জন্য আমি ভিডিও এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।